আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তো আগের ক্লাসগুলোই আমরা হচ্ছে সংবহন চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম। তো সংবহন চ্যাপ্টার হচ্ছে আমরা আগের দুটো ক্লাস হয়েছে, প্রথম দুটো অংশ পার্ট 1 পার্ট 2। তো আজকে আমরা শুরু করব হচ্ছে পার্ট 3, ঠিক আছে? তো পার্ট 3 অংশ আমরা শুরু করার আগে একটু রিক্যাপ করে নেওয়া যাক যে আগামী ক্লাসে গত ক্লাসে আমরা কি করেছিলাম। আগের ক্লাসে আমরা করেছিলাম হচ্ছে সংবহন কি, সংবহনের কয় প্রকার, মুক্ত সংবহন, বদ্ধ সংবহন, আর একটা টপিক যেটা করা হয়েছিল সেটা হচ্ছে কি বডি ফ্লুইডস বা দেহ তরল, ঠিক আছে? তো দেহ তরলের মধ্যেও আমরা আগের দিন 4টে টপিক পর্যন্ত করেছিলাম। রক্ত ছিল, লসিকা ছিল, ঘাম ছিল আর মূত্র। এই 4টে উপাদান, তাদের উৎস এবং কাজ সম্পর্কে আলোচনা করা হয়েছিল। তো আজকে আমরা শুরু করব যে 5 নম্বর টপিক থেকে, যেটা কিনা আছে যে সিএসএফ। তো সিএসএফ জানতে নামটা তোমরা হয়তো আগে শোনোনি। তো সিএসএফ জিনিসটা কি? সেই সিএসএফ এর পুরো নাম হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। কি বললাম? সিএসএফ এর পুরো নাম সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, ঠিক আছে? তো সিএসএফ এর অবস্থান কোথায়? সিএসএফ এর অবস্থান হচ্ছে আমাদের যে মস্তিষ্কের নিউরাল ক্যানাল আছে। নিউরাল ক্যানাল বলতে কি, যেখানে হচ্ছে আমাদের নিউরন অবস্থান করে। মস্তিষ্কের হচ্ছে নিউরাল ক্যানালে সিএসএফ অবস্থান করে। আর একটা মস্তিষ্কের একটা অংশ যেটা হচ্ছে সাব অ্যারাকনয়েড। তো সাব অ্যারাকনয়েড অংশেও হচ্ছে সিএসএফটা অবস্থান করে। তাহলে মনে থাকবে যে সিএসএফ এর পুরো নাম হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। এটা মস্তিষ্কের নিউরাল ক্যানালে এবং মস্তিষ্কের সাব অ্যারাকনয়েড অংশে সিএসএফ অবস্থান করে। তো সিএসএফ এর কাজ কি? এটা হচ্ছে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডকে কি করে? পুষ্টি পরিবহনে সাহায্য করে। কি বললাম? সিএসএফ মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডকে পুষ্টি পরিবহনে সাহায্য করে এবং O2 পরিবহনে বিশেষ ভূমিকা নেয় বা অগ্রণী ভূমিকা নেয় হচ্ছে O2 পরিবহনে। নেক্সট আমাদের যেটা আছে যে সিএসএফ এর আর একটা কাজ, যে আমাদের মস্তিষ্ক বা নিউরাল ক্যানালে যে হচ্ছে বিপাকজাত দূষিত পদার্থগুলো উৎপন্ন হয়, সেই বিপাকজাত দূষিত পদার্থগুলোকে নির্দিষ্ট অঙ্গে প্রেরণ করতে সাহায্য করে হচ্ছে সিএসএফ। তাহলে বোঝা গেল সিএসএফ। তো সিএসএফ এর পুরো নাম সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, যেটা হচ্ছে আমাদের মস্তিষ্কের নিউরাল ক্যানালে এবং মস্তিষ্কের সাব অ্যারাকনয়েড অংশে অবস্থান করে। এটার কাজ হচ্ছে প্রধানত হচ্ছে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডকে পুষ্টি সরবরাহ করা এবং O2 পরিবহনে সাহায্য করে। এছাড়া সিএসএফ প্রধান কাজ হচ্ছে আর একটা, যে মস্তিষ্ক এবং নিউরাল কারণে যে সমস্ত দূষিত পদার্থগুলো উৎপন্ন হয়, সেই দূষিত পদার্থগুলো অর্থাৎ দূষিত বিপাকজাত যে পদার্থগুলো উৎপন্ন হয় সেগুলো নির্দিষ্ট অঙ্গে প্রেরণ করে। নেক্সট দেখো যে হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। তো সাইনোভিয়াল ফ্লুইড আমরা সবাই কম বেশি একটা উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। আমাদের যে সাইকেল চালায়, আমাদের কম বেশি সবার সাইকেল আছে। তো সাইকেলে মাঝে মধ্যে কি চেনে যে অয়েল দিতে হয়। অয়েল বলতে যে তেল বা মোবিল এটসেট্রা এরকম কিছু জিনিস দিতে হয়। তাহলে না হলে কি হয়, যে সাইকেলে বিভিন্ন একটা আওয়াজ সৃষ্টি হয়, যে তেল বা ওই মোবিল দিলে সেই আওয়াজটা হয় না। তো সাইনোভিয়াল ফ্লুইডও ঠিক ওই রকমই একটা তরল, যেটা আমাদের কোথায় অবস্থান করে? আমাদের এই যে অস্থি মজ্জায়, অর্থাৎ আমাদের যে হাড়গুলো আছে না, এই হাড়ের প্রত্যেকটা জয়েন্টে অবস্থান করে এই সাইনোভিয়াল ফ্লুইড। অর্থাৎ আমাদের যে মস্তিষ্কের, অর্থাৎ যে দুটো হাড়ের যে অস্থিসন্ধি আছে, সেই অস্থিসন্ধির একটা সাইনোভিয়াল পর্দা দ্বারা আবৃত থাকে। সাপোজ এই একটা হাড়, এই দুটো হাড় যে জয়েন্ট আছে, এই জয়েন্ট যখন হয় সেই জায়গাটায় কী হয়? একটা সাইনোভিয়াল পর্দা দ্বারা আবৃত থাকে এবং সাইনোভিয়াল পর্দার মধ্যে যে গহ্বর থাকে, যে ফাঁকা যে স্থান থাকে, সেটাকে সাইনোভিয়াল গহ্বর বলা হয়। তো সাইনোভিয়াল গহ্বরের মধ্যেও এক প্রকারের তরল থাকে, সেই তরলটার নামই হচ্ছে কি? সাইনোভিয়াল তরল বা সাইনোভিয়াল ফ্লুইড। অর্থাৎ আমাদের যে অস্থিসন্ধি আছে, সেই অস্থিসন্ধির জয়েন্টে, যে প্রত্যেকটা অস্থিসন্ধির জয়েন্টে কি আছে? সাইনোভিয়াল পর্দা আছে। সাইনোভিয়াল পর্দার মধ্যে অবস্থান করে হচ্ছে সাইনোভিয়াল গহ্বর। সাইনোভিয়াল গহ্বরের মধ্যে থাকে হচ্ছে এক প্রকার তরল, যেটার কাজ হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। সেটাই যে আমাদের দুটো অস্থির মধ্যে থাকে, কারণ কি দুটো অস্থি দেখো আমাদের র্যান্ডাম হচ্ছে, হাতগুলো কি হচ্ছে, যেমন আমরা মুভ করছি, প্রত্যেকটা হাড়গুলো কি হচ্ছে? পরস্পরের সঙ্গে একটা ঘষা লাগে, অর্থাৎ ঘর্ষণ হয়। তো
দুটো হাড় কি করে যে আমাদের যে অস্থির যে ঘর্ষণজনিত আঘাত, সেই ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করতে হচ্ছে সাহায্য করে সাইনোভিয়াল ফ্লুইড। তো সাইনোভিয়াল ফ্লুইড যেমন হচ্ছে সাইকেলে ওইরকম যে কোনো আওয়াজ হলে বা কোনো শব্দ হলে তখন কি হয় যে যেটা হচ্ছে সেই তরলটা কি করা হয়, সেই সাইনোভিয়াল তরলটা যেমন তেল বা মোবিল দিতে হয়, তেমনই আমাদের হাড়ের মধ্যে কি থাকে এক ধরনের তরল যেটা হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। সেটা তাহলে কি কাজ করে, অস্থিরজনিত যে দুটো অস্থির ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে এই সাইনোভিয়াল ফ্লুইড। ঠিক আছে, তাহলে অস্থিসন্ধির ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। পরের পয়েন্ট দেখো হচ্ছে যে কলাকোষীয় তরল। তা কলাকোষীয় তরল কি, যে আমাদের দুটো টিস্যু বা দুটো কলার মধ্যে যে তরল অবস্থান করে তাকে হচ্ছে কলাকোষীয় তরল বলা হয়। ঠিক আছে, দুটো যে হচ্ছে আমাদের কলাগুলো থাকে, যে টিস্যু থাকে, সেই টিস্যুর মধ্যে যে তরলটা থাকে, দুটো টিস্যুর মধ্যে যে তরলটা থাকে তাকে বলা হয় হচ্ছে কি কলাকোষীয় তরল। ঠিক আছে, এই কলাকোষীয় তরলের কাজ কি, কলাকোষীয় তরলের কাজ হচ্ছে কি কোষকে সজীব রাখা এবং কলাকোষকে পুষ্টি সরবরাহে সাহায্য করা। অর্থাৎ এই যে কলাটা থাকছে সেটাকে হচ্ছে সজীব রাখা, সজীব বলতে কি তাকে সিক্ত রাখা, এবং কলাকোষকে হচ্ছে পুষ্টি সরবরাহে কাজ করে এই কলাকোষীয় তরল। নেক্সট দেখা হচ্ছে কি যে কোষান্তর তরল। কোষান্তর তরল বলতে কি আমাদের যে দুটো কোষ আছে, অর্থাৎ যে প্রত্যেকটা যে আমাদের দেহে অসংখ্য কোষ আছে, এই দুটো কোষের মাঝখানে যে তরল থাকে তাকে হচ্ছে কোষান্তর তরল বলা হয়। ঠিক আছে, তো কোষান্তর তরলের কাজ কি, যে ব্যাপন এবং অভিস্রবণে সাহায্য করে। ব্যাপন আর অভিস্রবণ কি তোমরা নিশ্চয়ই পড়েছো, কোথায় পড়েছো, সেই আগের টপিকে যেখানে ওই আমাদের ছিল, অর্থাৎ বাষ্পমোচন ছিল, যেখানে বাষ্পমোচনের পরে হচ্ছে প্রস্বেদন যেখানে ছিল, সেখানে হচ্ছে ব্যাপন অভিস্রবণ পড়েছো। তো ব্যাপন অভিস্রবণ বলতে যে আমরা যেটা পড়বো যে ব্যাপন কি, যে যখন হচ্ছে দুটি কি থাকে, যে ব্যাপনে যখন সাপোজ আমি একটা উদাহরণ দিই তারপর বলছি। মনে করো এক বালতি জল আছে, ঠিক আছে, এই বালতি জলের মধ্যে এরকম জল আছে, এই জলের মধ্যে আমি কয়েক ফোঁটা উজালা ফেলে দিলাম। উজালা ফেলে দিলে কি হবে, এটা টোটালটাই নীল বর্ণ ধারণ করবে, তাই তো। এক বালতি জলের মধ্যে আমার এই হাফ বালতি মনে করো জল আছে, এই জলের মধ্যে আমরা কি ফেললাম, 2-3 ফোঁটা উজালা ফেলে দিলাম। তাহলে উজালা ফেললে কি হবে, যে বালতির যে নীল যে জলটা ছিল সেটা নীল আকার ধারণ করবে। অর্থাৎ কি হচ্ছে, যে যখন হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে যে বেশি ঘনত্বের অণু কম ঘনত্বের অণুর দিকে ছড়িয়ে পড়ে তাকে হচ্ছে ব্যাপন বলা হয়। তো এখানে দেখো জল আর উজালা দুটোর মধ্যে উজালার ঘনত্ব বেশি বা উজালার ডেন্সিটি বেশি, সেই কারণে কি হয়, বেশি ঘনত্বের অণু কম ঘনত্বের অণুর দিকে কি হচ্ছে ছড়িয়ে পড়েছে, তাকে হচ্ছে কি বলা হয়, ব্যাপন বলা হয়। আর অভিস্রবণটা কি, ঠিক এর উল্টো জিনিসটা ঘটে। অর্থাৎ যখন হচ্ছে একটা অভিস্রবণ হতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে অভিস্রবণ হতে গেলে অর্ধভেদ্য পর্দা জরুরি, অর্থাৎ কিনা মাস্ট হচ্ছে অর্ধভেদ্য পর্দা ছাড়া অভিস্রবণ প্রক্রিয়া সম্ভব না। সেখানে কি হয়, যে কম ঘনত্বের অণু অর্ধভেদ্য পর্দার মাধ্যমে বেশি ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ে, তাকে হচ্ছে অভিস্রবণ বলা হয়। তো কোষান্তর যে তরল, অর্থাৎ কোষের মধ্যে যে দুটো তরল থাকে, সেই তরল দুটো আমাদের দেহে যে সমস্ত হচ্ছে কলা কোষে যে পরিবহনগুলো ঘটে সেটা হচ্ছে ব্যাপন অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। তো ব্যাপন অভিস্রবণ প্রক্রিয়ায় এই কোষান্তর তরল কি করে, সাহায্য করে। ঠিক আছে, তো আজকে আমাদের এই যে বডি ফ্লুইডের এই 5টা পার্ট, এই 4টে পার্ট আগের দিন আমাদের ক্লাসে বাকি ছিল, যে বডি ফ্লুইডসের মধ্যে তো বডি ফ্লুইডসের মধ্যে যে এই 5টা পার্ট হচ্ছে বাকি ছিল, সিএসএফ, সাইনোভিয়াল ফ্লুইড, কলাকোষীয় তরল, কোষান্তর তরল, এইগুলো আমরা আগের ক্লাসে পড়া হয়নি। এই 4টে অর্থাৎ কিনা মূত্র পর্যন্ত পড়া হয়েছিল। তো আজকে আমরা শুরু করব হচ্ছে কম্পোজিশন অফ ব্লাড। তো কম্পোজিশন অফ ব্লাড বলতে আমরা কি বুঝবো, যে কম্পোজিশন অফ ব্লাড বলতে হচ্ছে কি, ব্লাড হচ্ছে রক্ত, তাই না, যে কম্পোজিশন মানে কি উপাদান। তাহলে মেইনলি আমাদের আজকে যেটা আলোচনা সেটা হচ্ছে কি রক্তের উপাদান সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। রক্তের
উপাদান। আচ্ছা, রক্তের উপাদান জানতে গেলে আমাদের হচ্ছে রক্তের শ্রেণীবিভাগ সম্পর্কে একটু জানতে হবে। তোমরা একটু স্ক্রিনের দিকে তাকাও, দেখো হচ্ছে রক্তের উপাদান, ঠিক আছে। তো রক্তের উপাদানগুলো তোমরা দেখতে পাচ্ছ, দেখো রক্তের উপাদানকে হচ্ছে দুটো ভাগে ভাগ করা গেছে। একটা হচ্ছে রক্তরস, রক্তকণিকা, ঠিক আছে। তো রক্তরস আর রক্তকণিকার হচ্ছে দেখো দুটো অংশ আছে। একটা রক্তরস, এটা আগের দিন আমি বলেছিলাম যে রক্তের প্রধান দুটো উপাদান হচ্ছে, একটা হচ্ছে রক্তরস আর রক্তকণিকা। তো রক্তকণিকা কত পার্সেন্ট থাকে? 45% থাকে, আর রক্তরস হচ্ছে 55% থাকে। তো এদিকে দেখো যে রক্তরস আর রক্তকণিকা, রক্তরস হচ্ছে কত পার্সেন্ট থাকে? 55% থাকে, আর রক্তকণিকা হচ্ছে 45%। টোটাল মিলে হচ্ছে 100%। এই 100% উপাদান নিয়ে হচ্ছে আমাদের এই দুটো জিনিস নিয়ে, অর্থাৎ রক্তরস আর রক্তকণিকা, এই দুটো উপাদান নিয়ে আমাদের যে যে তরল আছে, অর্থাৎ কিনা যে তরল বলতে তরল যোগ করা রক্ত আছে, তার উপাদানের মধ্যে 55% রক্তরস বা প্লাজমা, আর রক্তকণিকা হচ্ছে 45%। তো দেখো রক্তরসকে আবার হচ্ছে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। রক্তরস বলতে দুটো ভাগে কী করে ভাগ করতে পারি? তো দেখো এর মধ্যে কী কী আছে? রক্তরস বলতে এর মধ্যে আছে জল আর কঠিন পদার্থ। কি আছে? জল এবং কঠিন পদার্থ। তো জল আছে 91 থেকে 92%, 91 থেকে 92% কী থাকে? আমাদের জীবদেহে জল থাকে, ঠিক আছে। আর আরেকটা জিনিস থাকে যেটা হচ্ছে কঠিন পদার্থ। কঠিন পদার্থ থাকে হচ্ছে 8 থেকে 9%, অর্থাৎ 8 থেকে 9% আমাদের দেহে যেটা থাকে সেটা হচ্ছে কঠিন পদার্থ। তো এই কঠিন পদার্থগুলোকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি, একটা জৈব পদার্থ এবং একটা অজৈব পদার্থ। তো জৈব পদার্থের মধ্যে কি কি? সেগুলো হতে পারে কি? প্রোটিন হতে পারে, প্রোটিনবিহীন হতে পারে, গ্লুকোজ হতে পারে, ফ্যাট হতে পারে, এবং অন্যান্য কিছু জৈব বস্তু। তো সেটা সম্পর্কে পরে আসছি। তো এদিকে দেখো যে রক্তকণিকা বা রক্তরস সেটা 45%। তো আমরা রক্তকণিকা কী কী উপাদান পাচ্ছি? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। তো শ্বেত রক্তকণিকা হচ্ছে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে দানাযুক্ত আর একটা দানাবিহীন। তো দানাবিহীন দুটো উপাদান থাকে হচ্ছে, একটা হচ্ছে একে হচ্ছে অ্যাগ্রানুলোসাইট বলা হয়, আর এটাকে বলা হচ্ছে কি? গ্রানুলোসাইট। তো অ্যাগ্রানুলোসাইট বা হচ্ছে দানাবিহীনের মধ্যে হচ্ছে মনোসাইট থাকে, লিম্ফোসাইট থাকে। কি থাকে? মনোসাইট আর লিম্ফোসাইট। আর গ্রানুলোসাইটের মধ্যেও থাকে হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল আর বেসোফিল। অর্থাৎ এইগুলো যে অংশ সেটা হচ্ছে দানাযুক্ত, আর এরা হচ্ছে দানাবিহীন। তো এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। তাহলে রক্ত হচ্ছে দুটো ভাগে আমরা প্রধানত ভাগ করছি, রক্তরস, রক্তকণিকা। রক্তরসের দুটো পার্ট, একটা হচ্ছে জল এবং কঠিন পদার্থ। কঠিন পদার্থের মধ্যে আমরা দুটো ভাগ পাচ্ছি, একটা হচ্ছে অজৈব উপাদান, একটা জৈব উপাদান। আর রক্তকণিকার মধ্যে আমরা তিনটে ভাগ পেয়েছি, একটা হচ্ছে আরবিসি বা লোহিত রক্তকণিকা, ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, আর একটা প্লেটলেট বলা হয়। তোমরা নিশ্চয়ই নাম শুনেছো যে ডেঙ্গি আক্রান্ত হলে মানুষ হচ্ছে কি প্লেটলেটের সংখ্যা কমে যায়, অর্থাৎ কিনা অনুচক্রিকার যে সংখ্যা সেটা কি হয়? কমে যায়। তো কঠিন পদার্থকে আমরা দেখছি যে দুটো ভাগে ভাগ করছি। তার কঠিন পদার্থ দুটো ভাগে ভাগ করলে দেখো কঠিন পদার্থ কি কি আছে, অর্থাৎ আমাদের রক্ত রসের মধ্যে কঠিন পদার্থ কি কি আছে? রক্তরসের মধ্যে শুধু কঠিন পদার্থটাকে আমি সেগমেন্ট করছি, একটা হচ্ছে কি জৈব আর একটা হচ্ছে কি অজৈব। আচ্ছা, জৈব উপাদান পরে ভাগবো। অজৈব উপাদানের মধ্যে কি কি হতে পারে? অজৈব উপাদানের মধ্যে হতে পারে হচ্ছে সোডিয়াম, আচ্ছা পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, তামা, আয়রন। অর্থাৎ আমাদের রক্তের মধ্যে রক্তরস আর রক্তকণিকার মধ্যে তাহলে অজৈব পদার্থ কী কী? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, কপার, আয়রন। এইগুলো হচ্ছে কি রক্তের অজৈব উপাদান। এর পার্সেন্টটা মাত্র 0.9%,
0.9%। এই 0.9% কার মধ্যে পড়ছে? অর্থাৎ আমরা যে জল বললাম না, যে জল থাকছে 91 থেকে 92%, বাকি থাকে যে 8 থেকে 9%, সেটা যদি 92 হয় তাহলে 8, 91 হলে 9। তো তার মধ্যে যে কঠিন, এটা হচ্ছে কি কঠিন পদার্থ। কঠিন পদার্থের মধ্যে আমরা দুটো ভাগ পেলাম, একটা জৈব আর এই অজৈব। তাহলে অজৈব থাকে হচ্ছে খুব সামান্য, মাত্র 0 থেকে 9%, আর জৈব উপাদান থাকে হচ্ছে কি 7 থেকে 8%। দেখো তাহলে জৈব উপাদান কি কি থাকে, তাহলে অজৈব উপাদান বুঝতে পারলে যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, কপার, আয়রন, এগুলো থাকে হচ্ছে কি আমাদের অজৈব উপাদান। তাহলে জৈব উপাদানগুলোকে আমরা কয়েকটি ভাগে আমরা ভাগ করতে পারি, অর্থাৎ জৈব উপাদান হচ্ছে আমাদের কি কি থাকে। তো ফার্স্ট দেখো যে প্রোটিন। তো জৈব উপাদানের মধ্যে ফার্স্ট হচ্ছে কি আছে, যে প্রোটিন। প্রোটিনের মধ্যে কি কি থাকে? প্রোটিনের মধ্যে থাকছে হচ্ছে দেখো সিরাম, অ্যালবুমিন, সিরাম গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন আর ফাইব্রিনোজেন। তো প্রোথ্রম্বিন আর ফাইব্রিনোজেন এই দুটো জিনিস মনে রাখবে যে রক্ত তঞ্চনে এরা কি সাহায্য করে। অর্থাৎ ফাইব্রিনোজেন যেটা হচ্ছে কি এক ধরনের হচ্ছে সূক্ষ্ম জালকের মতো অংশ, যেটা কি করে আমাদের রক্ত তঞ্চনে সাহায্য করে। অর্থাৎ কিনা ফাইব্রিনোজেনের আস্তরণ পড়ে বলেই আমাদের সাপোজ কোনো একটা জায়গায় দেখো কেটে গেলে কি হয়, সেখান দিয়ে রক্ত বার হয়। সেই রক্ত ওর উপর কী হয়, একটা ফাইব্রিনের একটা আস্তরণ পড়ে। এই ফাইব্রিনের আস্তরণ ফেলতে সাহায্য করে এই ফাইব্রিনোজেন। আর অ্যালবুমিন তোমরা নিশ্চয়ই জানো, অ্যালবুমিন হচ্ছে সিরাম অ্যালবুমিন বলতে যে প্রোটিনের অংশ। অ্যালবুমিন তোমরা নিশ্চয়ই দেখেছো, আমরা যে ডিমের কুসুম দেখি, ডিম ফাটালে ডিমের মধ্যে কি কুসুম থাকে, আর একটা যে তরল থাকে, সেই তরলটাকে হচ্ছে কি বলা হয়, অ্যালবুমিন। ওই জাতীয় হচ্ছে প্রোটিন হচ্ছে আমাদের রক্তের মধ্যে থাকে। তো প্রোটিনের মধ্যে তাহলে কি কি থাকছে দেখো, সিরাম থাকছে, অ্যালবুমিন থাকছে, সিরাম, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন, এগুলো সবই কি রক্তের প্রোটিন উপাদান। এছাড়াও কিছু উপাদান আছে যেগুলো হচ্ছে কি প্রোটিনবিহীন। তাহলে প্রোটিনবিহীন কি কি উপাদান আছে, যে নাইট্রোজেন ঘটিত পদার্থ, যেমন কি ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, হাইপোজ্যান্থিন, এগুলো সবই কি প্রোটিনবিহীন। তাহলে আমরা যে কঠিন বস্তু দেখতে পাচ্ছি, কঠিন যে পদার্থ, তার মধ্যে অজৈব জৈব উপাদান পাচ্ছি। অজৈবর কিন্তু কোনো সেগমেন্ট নেই বা কোনো ভাগ নেই। জৈবর ক্ষেত্রে কিন্তু আমরা তিনটে না, এখানে মাত্র তিনটে আছে। এছাড়াও আর হচ্ছে আমরা আরও দুটো এক্সট্রা ভাগে ভাগ করব, সেটা দেখবে তোমরা। তাও প্রোটিন হচ্ছে দেখো, যে প্রোটিনের মধ্যে হচ্ছে কি কি পাচ্ছি, যে সিরাম, অ্যালবুমিন, সিরাম, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন, এরা সবই হচ্ছে কি প্রোটিন অংশ। এরপর হচ্ছে প্রোটিনবিহীন অংশ কি নাইট্রোজেন ঘটিত পদার্থ, ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন আর হাইপোজ্যান্থিন। এরপরে দেখো অন্যান্য বস্তু। এই অন্যান্য বস্তু তো এখানে কি সবগুলো একত্রিত করা আছে, আমি একটু আলাদা করছি। তো ফার্স্ট আমরা করছি কি শর্করা বা গ্লুকোজ। শর্করা, তারপরে হচ্ছে ফ্যাট। শর্করা ফ্যাট দুটো আলাদা করলে বাকি পার্ট যেটা থাকবে সেটা হচ্ছে অন্যান্য বস্তুর মধ্যে পড়ে যাবে। তাই দেখো শর্করার মধ্যে এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা হচ্ছে গ্লুকোজ, প্রশমিত ফ্যাট আছে, কোলেস্টেরল আছে, হরমোন, উৎসেচক, বিলিরুবিন আর রঞ্জক পদার্থ। রঞ্জক পদার্থ। তাহলে শর্করা কি হবে, শর্করা হচ্ছে গ্লুকোজ। এখান থেকে অন্যান্য জৈব বস্তু যেটা লিখেছে, তাহলে শর্করা হচ্ছে গ্লুকোজ। আচ্ছা, শর্করা গ্লুকোজ। আচ্ছা, ফ্যাট কি হবে, প্রশমিত ফ্যাট, কোলেস্টেরল। আচ্ছা, রঞ্জক পদার্থ বিলিরুবিন। আর বিলিভার্ডিন। তাহলে দেখো এই যে অন্যান্য যে জৈব বস্তুর মধ্যে আমরা ভাগ করে অর্থাৎ কি তুলে নিলাম, যে গ্লুকোজ কোনটা, এই যে গ্লুকোজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে তার শর্করা উপাদান। ফ্যাট কি আছে, প্রশমিত ফ্যাট, কোলেস্টেরল, এটাকে ফ্যাট বলা হয়। রঞ্জক পদার্থ কি, এই বিলিরুবিন, বিলিভার্ডিন, এগুলোকে রঞ্জক পদার্থ বলে। আর যেটা দেখো যে পড়ে আছে, যেটা এখানে হচ্ছে হরমোন আছে, হরমোন, উৎসেচক, আর একটা অ্যাড করা যাবে ওখানে,
ভিটামিন, এগুলো অ্যাকচুয়ালি আমরা কি অন্যান্য জৈব বস্তু হিসেবে গণ্য করতে পারি। এই তিনটে জিনিসকে, হরমোন, উৎসেচক, ভিটামিন। তাহলে দেখো এখান থেকে কি বুঝলে, যে তাহলে হচ্ছে অজৈব জৈব উপাদানের মধ্যে প্রোটিন, প্রোটিনবিহীন, অর্থাৎ এগুলোর মধ্যে প্রোটিন আছে, এটা প্রোটিনবিহীন, এর মধ্যে কোনো প্রোটিন নেই। থার্ডলি যেটা হচ্ছে অন্যান্য জৈব বস্তু, ওখানে একত্রিত করা আছে ওই ছকে, তবু আমরা একটু আলাদাভাবে সেগমেন্ট করে দিলাম। তাহলে শর্করার মধ্যে কি পড়বে, গ্লুকোজ পড়বে, ফ্যাটের মধ্যে প্রশমিত ফ্যাট, কোলেস্ট্রল, রঞ্জক পদার্থ, অর্থাৎ যারা হচ্ছে রঞ্জনে সাহায্য করে তাদেরকে হচ্ছে রঞ্জক পদার্থ বলা হয়, বিলিরুবিন, বিলিভার্টিন, এগুলো সবই হচ্ছে রঞ্জক পদার্থ। আর অন্যান্য যে জৈব বস্তু আছে, অন্যান্য জৈব বস্তুর মধ্যে পড়বে হচ্ছে হরমোন, উৎসেচক, ভিটামিন। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কি সব হচ্ছে রক্ত রসের অংশগুলো। ঠিক আছে, তো এবার আমরা আলোচনা করব হচ্ছে রক্তকণিকা। রক্তকণিকা পড়ার আগে আর একটা জিনিস আমাদেরকে একটু বলতে হবে যে রক্ত রসের কাজ কি। এই যে রক্ত রস যেটা পড়লাম, সেই রক্ত রসের কাজ কি? রক্ত রসের কাজ হচ্ছে কি পুষ্টিদ্রব্য, হরমোন, উৎসেচক, ভিটামিন ইত্যাদি পরিবহনে সাহায্য করবে। তাহলে কি পুষ্টিদ্রব্য, অক্সিজেন, ভিটামিন, উৎসেচক ইত্যাদি পরিবহনে সাহায্য করে হচ্ছে রক্ত রস। তো এরপর আমরা শুরু করব হচ্ছে কি রক্ত কণিকার যে অংশগুলো, সেই কণিকাগুলোর অংশগুলো সম্পর্কে। তো ফার্স্ট আসি যেটা, সেটা হচ্ছে দেখো আরবিসি। প্রথম কি আছে আরবিসি। আরবিসি বলতে কি বুঝি আমরা হচ্ছে লোহিত রক্ত কণিকা। ঠিক আছে, এর পুরো নাম হচ্ছে রেড ব্লাড সেল বা রেড ব্লাড কর্পাসেল। ঠিক আছে, তো লোহিত রক্তকণিকা কি হয়, লোহিত রক্তকণিকা কোথা থেকে উৎপত্তি লাভ করে, এর আয়ুষ্কাল কত, এর গঠনগত বৈশিষ্ট্য আর এর কাজ, এই বিষয়গুলো হচ্ছে আমাদের এখান থেকে জানতে হবে। ফার্স্ট তাহলে কি আমরা উৎসেই আছি, লোহিত রক্তকণিকার উৎস কোথায়, অর্থাৎ লোহিত রক্তকণিকা কি হয় ভ্রূণ অবস্থায় লোহিত রক্তকণিকা যে ভ্রূণের ভাস্কুলাসা অঞ্চল থেকে, আচ্ছা জন্মের আগে হচ্ছে প্লীহা যকৃৎ থেকে, এবং পরিণত অবস্থায় লোহিত মজ্জা থেকে হচ্ছে আরবিসি উৎপত্তি লাভ হয়। ঠিক আছে, বা আরবিসি উৎপন্ন হয়। কোথা থেকে বলা হলো, তাহলে লোহিত রক্তকণিকা ভ্রূণ অবস্থায় ভ্রূণের ভাস্কুলাসা অঞ্চল থেকে, জন্মের 1 মাস আগে হচ্ছে প্লীহা যকৃৎ থেকে, এবং জন্মের পর কি হয় যে লোহিত মজ্জা থেকে আরবিসি উৎপন্ন হয়। ঠিক আছে, এরপর দেখো আরবিসির হচ্ছে আয়ুষ্কাল। আয়ুষ্কাল বলতে যে আয়ুষ্কাল হচ্ছে কি তার লাইফ স্প্যান, অর্থাৎ লাইফ স্প্যান বলতে কি সে কতদিন বাঁচে। আরবিসি বা লোহিত রক্তকণিকা মোরলেস কতদিন বাঁচে, বা আমরা অ্যাভারেজ বলতে পারি, অ্যাভারেজ 120 ডেজ, অর্থাৎ এর গড় আয়ু কত বলতে পারি আমরা 120 দিন, অর্থাৎ লোহিত রক্তকণিকা 120 দিন মতো বাঁচে। ঠিক আছে, নেক্সট তাহলে কি এর হচ্ছে কি কোষীয় বৈশিষ্ট্য। কোষীয় বৈশিষ্ট্য কি, যে আরবিসি বা লোহিত রক্তকণিকা এটা হচ্ছে লাইপোপ্রোটিন দ্বারা গঠিত। লাইপোপ্রোটিন বলতে কি লিপিড এবং প্রোটিন নিয়ে এরা গঠিত। এছাড়াও এই কোষের মধ্যে অসংখ্য কি থাকে, হিমোগ্লোবিন থাকে। ঠিক আছে, আরবিসির মধ্যে, এই আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকার জন্য হচ্ছে আমাদের রক্তে যে হিমোগ্লোবিন নামক রঞ্জক থাকার জন্য কিন্তু আমাদের রক্তের রং লাল হয়। এটা আমরা আগের ক্লাসেও আলোচনা করেছি। তো আর একটা জিনিস কি হয়, এই যে পরিণত যে লোহিত রক্তকণিকা থাকে, এই পরিণত লোহিত রক্তকণিকা কি হয় নিউক্লিয়াস বিহীন। ঠিক আছে, আর এটা হচ্ছে অবতল আকৃতির হয়। লোহিত রক্তকণিকা দেখতে হচ্ছে কি দ্বি অবতল। ঠিক আছে, লোহিত রক্তকণিকার আকার। আর এটা হচ্ছে লাইফ স্পান, তাহলে মনে রাখবে যে 120 দিন। আর এটা হচ্ছে প্রোটিন এবং লাইপোপ্রোটিন, অর্থাৎ কিনা প্রোটিন এবং লিপিড এবং কিছু অসংখ্য হচ্ছে হিমোগ্লোবিন নিয়ে আরবিসিটা টোটাল গঠিত হয়। আর এর দেখতে হচ্ছে কি দ্বি অবতল আকৃতি। ঠিক আছে, গোলাকার। এরপরে দেখো হচ্ছে আরবিসির হচ্ছে কি কাজ। তো আরবিসির কাজ কি, 1 নম্বর হচ্ছে কি যে আমাদের রক্তের যে তরল, যে রক্তের হচ্ছে সান্দ্রতা বজায় রাখতে হচ্ছে আরবিসি সাহায্য করে। কি বললাম, রক্তের সান্দ্রতা বজায় রাখতে আরবিসি সাহায্য করে। দ্বিতীয়ত হচ্ছে কি যে আরবিসি কি কাজ করে, আমাদের দেহে যে হচ্ছে
অম্ল এবং ক্ষার, যে অম্ল এবং ক্ষারের ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। অম্ল এবং ক্ষারের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে আরবিসি। দ্বিতীয়ত কি হয়, যে আমাদের রক্তের হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক যে সমস্ত আয়নগুলো থাকে সেই আয়নের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে। আর কি কাজ করে আরবিসি, কোষে কোষে কি পুষ্টি পরিবহনে সাহায্য করে। পুষ্টি বলতে কি অ্যাকচুয়ালি মেনলি করে হচ্ছে শ্বাসবায়ু পরিবহনে সাহায্য করে। ঠিক আছে, তাহলে লোহিত রক্তকণিকায় এইগুলোই পড়বে। তাহলে তার টোটাল লাইফ স্পান, তার হচ্ছে কোষীয় বৈশিষ্ট্য এবং তার কাজগুলো প্রধানত কি শ্বাসবায়ু পরিবহনে সাহায্য করে, রক্তের হচ্ছে অম্ল এবং ক্ষারত্বের ভারসাম্য বজায় রাখে, রক্তের সান্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এবং কোষের মধ্যে কি ধনাত্মক এবং ঋণাত্মক যে আয়ন থাকে তার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। নেক্সট দেখো হচ্ছে ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি বলতে কি বুঝি আমরা, হচ্ছে হোয়াইট ব্লাড সেল। ঠিক আছে, হোয়াইট ব্লাড সেল হচ্ছে কি হয়, কোথা থেকে উৎপন্ন হয়, এটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, অস্থিমজ্জা, প্লীহা, যকৃৎ ইত্যাদি স্থান থেকে ডাব্লিউবিসি উৎপন্ন হয়। এর গড় আয়ু, এটা হচ্ছে গড় আয়ু হচ্ছে মোটামুটি আমরা বলতে পারি হচ্ছে 10 থেকে 15 দিন, বা কোনো কোনো বইতে এটা হচ্ছে কম বেশি থাকে, কোনো বইতে 1 থেকে 15 দিনও থাকে, কোথাও হচ্ছে 15 থেকে 20 দিন থাকে। তো মোটামুটি আমরা ধরে নিচ্ছি যে আরবিসি অর্থাৎ ডাব্লিউবিসির হচ্ছে লাইফ স্প্যান হচ্ছে 10 থেকে 15 দিন বা 1 থেকে 15 দিন আমরা বলতে পারি, কোনো কোনো বইতে 15 থেকে 20 দিনও থেকে যায়। তো লোহিত রক্তকণিকা দেখতে কেমন বা এর কোষীয় বৈশিষ্ট্য কি, লোহিত রক্তকণিকাটা হচ্ছে কি হয়, এটা হচ্ছে কি লাইপোপ্রোটিন দ্বারা গঠিত। লাইপোপ্রোটিন মানে লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত। এদের কোষে কি থাকে, সাইটোপ্লাজম থাকে। সাইটোপ্লাজম হচ্ছে 2 প্রকারের সাইটোপ্লাজম দেখা যায়, একটা হচ্ছে দানাযুক্ত এবং দানাবিহীন। আমরা এখানে দেখেছি, দেখো শ্বেত রক্তকণিকা হচ্ছে গ্রানুলোসাইট আর অ্যাগ্রানুলোসাইট। তাহলে শ্বেত রক্তকণিকার হচ্ছে গঠনগত বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে, আর এদের কোষে হচ্ছে কি নিউক্লিয়াস থাকে, শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে নিউক্লিয়াস থাকে। এবং এই সাইটোপ্লাজম যেটা থাকে, সাইটোপ্লাজম হচ্ছে 2 প্রকারের হয়। 2 প্রকারের বলতে কি, একটা হচ্ছে দানাযুক্ত এবং দানাবিহীন। দানাযুক্ত সাইটোপ্লাজমকে হচ্ছে অ্যাগ্রানুলোসাইট, দানাবিহীন সাইটোপ্লাজমকে হচ্ছে অ্যাগ্রানুলোসাইট বলা হয়, আর এটা হচ্ছে গ্রানুলোসাইট বলা হয় হচ্ছে কি যুক্ত, যে সাইটোপ্লাজম দানাযুক্ত হলে। ঠিক আছে, তো এরপর আসা যায় হচ্ছে কি শ্বেত রক্তকণিকার কাজ। তো শ্বেত রক্তকণিকার কাজ একটু বড় কাজ, একটু মনে রাখতে হবে ভালো করে। এর শ্বেত রক্তকণিকা কি কি কাজ করে। 1 নম্বর দেখো, শ্বেত রক্তকণিকা তোমরা উপাদানগুলো টোটাল হচ্ছে আমরা যদি দেখি 1 2 3 4 5টা হচ্ছে শ্বেত রক্তকণিকার কি টোটাল উপাদান আছে। তো তার মধ্যে তোমরা দেখো এখানে মনোসাইট আর এই নিউট্রোফিল, এই মনোসাইট আর নিউট্রোফিল, এই মনোসাইট আর নিউট্রোফিলের কাজ হচ্ছে কি ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে এরা কি করে, মনোসাইট আর হচ্ছে নিউট্রোফিল এরা হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কি করে, কোষ থেকে অর্থাৎ কিনা আমাদের দেহে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মধ্যে রোগ জীবাণুকে ধ্বংস করে। সাপোজ মনে করো একটা মনোসাইট সেল, ঠিক আছে, এই মনোসাইটের পাশে এরকম জায়গায় একটা কি আছে, ব্যাকটেরিয়া আছে। তো ফার্স্ট অফ অল কী করে, এই কোষটা এই কোষের সঙ্গে সংস্পর্শে আসে, অর্থাৎ এর সঙ্গে টাচে আসে। টাচ এসে কী করে, এ তখন একটা খাঁজের সৃষ্টি করে। এ যখন খাঁজের সৃষ্টি করে, এ তখন এই ব্যাকটেরিয়াটাকে এই কোষের মধ্যে প্রবেশ করে যায়। প্রবেশ করে গেলে কি হয়, এই যে মনোসাইট বা ওই নিউট্রোফিল এই কোষের মধ্যে টোটালটা এটাকে ঘিরে ফেলে। ঠিক আছে, এটাকে ঘিরে ফেলে। ঘিরে ফেলার পর এই মনোসাইট বা নিউট্রোফিল এই ব্যাকটেরিয়াকে কি করে, ধ্বংস করে দেয়, অর্থাৎ কিনা সে মেরে ফেলে তখন হচ্ছে দেহ থেকে সে তাকে অপসারিত করে দেয়। তাহলে বুঝতে পারলে যে মনোসাইট আর নিউট্রোফিল এরা হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতি। ফ্যাগোসাইটোসিস মানে যে ভক্ষণ করে, অর্থাৎ রোগ জীবাণুকে ভক্ষণ করে সে তার দেহের মধ্যে প্রবেশ করিয়ে তাকে মেরে ফেলে। দ্বিতীয়ত দেখো হচ্ছে যে লিম্ফোসাইট। লিম্ফোসাইট কি করে, আমাদের দেহে হচ্ছে অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে রোগ জীবাণুকে প্রতিহত করে। নেক্সট তারপর দেখো হচ্ছে যে ইওসিনোফিল কি কাজ করে, যে আমাদের রক্তে হচ্ছে ইওসিনোফিল শ্বেত রক্তকণিকায় অবস্থিত যে ইওসিনোফিল হিস্টামিন ক্ষরণ করে কি করে, হিস্টামিন একটা বস্তু যেটা কি কাজ করে, হিস্টামিন ক্ষরণ করে আমাদের হচ্ছে অ্যালার্জিকে প্রতিরোধ করে। তাহলে ইওসিনোফিল কি কাজ করে, যে হিস্টামিন ক্ষরণ করে
অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে। নেক্সট দেখো হচ্ছে বেসোফিল। বেসোফিলের কাজ কি, আমাদের রক্তে হচ্ছে হেপারিন ক্ষরণ করে। হেপারিন একটা পদার্থ, এই হেপারিন থাকার জন্য আমাদের রক্তটা কিন্তু তরল থাকে। হেপারিন থাকার জন্য কি থাকে, রক্ত তরল থাকে। তো হেপারিন আছে বলে রক্তটা তরল থাকে, অর্থাৎ কিনা হেপারিন নিঃসরণ করে এই রক্তকে তরল রাখতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে শ্বেত রক্তকণিকার কাজগুলো হয়ে গেল। আর একটা দেখো লাস্ট পার্ট যেটা হচ্ছে, এটা হচ্ছে কি অণুচক্রিকা। আচ্ছা, এরপরে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কি অণুচক্রিকা। অণুচক্রিকা হচ্ছে লাল অস্থিমজ্জার আমাদের মেগা ক্যারিওসাইট কোষ থেকে, কোষের ক্ষণপথ থেকে উৎপন্ন হয়। তাহলে কি হয় যে অণুচক্রিকা আমাদের লাল অস্থিমজ্জা থেকে মেগা ক্যারিওসাইট কোষের ক্ষণপথ থেকে অণুচক্রিকা উৎপন্ন হয়। ঠিক আছে, এর গড় আয়ু হচ্ছে কত, 1 থেকে 3 দিন বা 1 থেকে 4 দিন হচ্ছে এই অণুচক্রিকার গড় আয়ু। তাহলে এর দেখতে কেমন, এটা হচ্ছে লাইপোপ্রোটিন দ্বারা গঠিত। এদেরও কোষে কি নিউক্লিয়াস থাকে না। এটা দেখতে হচ্ছে দ্বি উত্তল, আগেরটা ছিল লোহিত রক্তকণিকার আয়তন আকার, দ্বি অবতল, এটা হচ্ছে দ্বি উত্তল। তো এরপরে দেখো যে এর গঠনগত বৈশিষ্ট্য, এটাও লাইপোপ্রোটিন দ্বারা গঠিত। আর এর কাজ কি, যে অণুচক্রিকার কাজ হচ্ছে, কি কাজ করে এরা হচ্ছে, অণুচক্রিকার কাজ হচ্ছে আমাদের রক্ত যখন কেটে যায়, সেই কেটে যাওয়া স্থান থেকে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কেটে যাওয়া স্থান থেকে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। দ্বিতীয়ত কি, যে ক্ষতিগ্রস্ত কোষের সঙ্গে আটকে গিয়ে অণুচক্রিকা সেই কোষের মেরামতিতে সাহায্য করে। অর্থাৎ ক্ষতিগ্রস্ত যেই কোষের সঙ্গে অণুচক্রিকাগুলো কি হয়, একসঙ্গে অ্যাটাচ হয়ে যায়, অ্যাটাচ হয়ে যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে সেই কোষের হচ্ছে মেরামতিতে সাহায্য করে। তাহলে বোঝা গেল। তাহলে অণুচক্রিকাটা কি করছে, লোহিত রক্তমজ্জার হচ্ছে মেগা ক্যারিওসাইট কোষ থেকে উৎপত্তি লাভ করে। এটা দেখতে হচ্ছে কি, এর গড় আয়ু হচ্ছে 1 থেকে 4 দিন বা 1 থেকে 3 দিন। আচ্ছা, এটা হচ্ছে লাইপোপ্রোটিন নির্মিত, এর মধ্যে নিউক্লিয়াস থাকে না। আর এটার কাজ কি, প্রধানত কাজ হচ্ছে রক্ততঞ্চনে সাহায্য করে। আর কি কাজ করে, যে ক্ষতিগ্রস্ত কোষের সঙ্গে অণুচক্রিকা তার সঙ্গে এঁটে গিয়ে বা আটকে গিয়ে সেই কোষের মেরামতিতে সাহায্য করে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে আমরা এর পরবর্তী যে আলোচনা আছে সেই রক্তের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব। তো আজকে তোমরা এই টপিকটা বাড়িতে ভালোভাবে পড়বে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদেরকে জানাবে, আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো স্টে হোম, স্টে সেফ।